কৃষক কার্ড যারা পাবেন সেই সকল কৃষক 2,500 টাকা পাবেন, এবং ফ্যামিলি কার্ডে যারা পাবেন তারা সে সকল নারী প্রতি মাসে 2,500 টাকা পাবেন। ফলে যেটা হচ্ছে, যেই টাকাটা সরকারের কাছ থেকে তার কাছে যাচ্ছে সেই টাকাটা লোকাল ইকোনমিকে শক্তিশালী করছে। কৃষক ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে অর্থনীতি শক্তিশালী হবে সংসদে প্রধানমন্ত্রী। ফ্যাসিস্ট আমলে বছরে $16 বিলিয়ন পাচার, অর্থ ফেরাতে 10 প্রতিষ্ঠানের সাথে চুক্তির দ্বারপ্রান্তে কেন্দ্রীয় ব্যাংক। দেখছিলেন প্রধান শিরোনাম, এবার জানাবো অন্যান্য শিরোনামগুলো। গণভোট ও জুলাই সনদ ইস্যুতে সংসদে বিরোধী দলের ওয়াকআউট, অবমূল্যায়ন ও মূল নোটিশ ধামাচাপা দেওয়ার অভিযোগ। হামের প্রকোপে হাসপাতালে বাড়ছে রোগীর চাপ, রোববার থেকে দেয়া হবে টিকা, সারা দেশে স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল জানালেন মন্ত্রী। রবিবার সকাল থেকে আমরা নিজেরা বিভিন্ন জায়গায় এটার উদ্বোধনী শুরু করবো ইনশাআল্লাহ। ফিল্ড লেভেল স্টাফদের আগামীকাল থেকে আমরা প্রত্যাহার করে নিলাম, কোনো ছুটি থাকবে না। ফিলিং স্টেশনে আজও দীর্ঘ সারি, ফুয়েল কার্ডের মাধ্যমে বিপণন শুরু, যুদ্ধের কারণে বাড়তি দামে তেল কিনতে হয়েছে বললেন অর্থমন্ত্রী। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ হচ্ছে, এটাতে আরেকটা বড় সমস্যা, এখানে আমাদের অতিরিক্ত দামে আমাদের জ্বালানি কিনতে হচ্ছে। ইরান যুদ্ধের মাসুল গুনছে মার্কিনিরা, জ্বালানির দামে 4 বছরের সর্বোচ্চ। বাংলাদেশের 6 জাহাজকে হরমুজ ব্যবহারের অনুমতি, ঢাকার বিবৃতিতে আক্ষেপ তেহরানের। নিউজ 24 সংবাদের সঙ্গে আমরা দুজন আছি, আমি জান্নাতুল সাদিয়া এবং আমি সোহাগ বক্স। দর্শক দেখছিলেন শিরোনামগুলো। কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদ অধিবেশনে এক সম্পূরক প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে প্রতি বছর 16 বিলিয়ন মার্কিন অর্থ পাচার হয়েছে, এই তথ্য জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পাচার হওয়া অর্থ ফেরাতে টাস্ক ফোর্স গঠন করেছে সরকার। 16 মার্চ 2026 হতে বাস্তবায়ন। প্রথমবারের মতো জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। লিখিত বক্তব্যে তুলে ধরেন তার সরকারের আগামী 5 বছরের উন্নয়ন বয়ান। প্রধানমন্ত্রী জানান, শুরু হয়ে গেছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতো নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের কাজ। তারেক রহমান জানান, প্রাথমিকে 2 লাখ শিশু পাবে বিনামূল্যে স্কুল ড্রেস, আর কারিগরি শিক্ষকরা পাবেন বিনামূল্যে ট্যাব। এই বছরই সরকারি প্রাথমিক বিদ্যালয় ইনশাল্লাহ 2 লক্ষ শিশুর মাঝে বর্তমান সরকার বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের পরিকল্পনা বাস্তবায়ন করবে ইনশাল্লাহ। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে 9,000 শিক্ষককে ট্যাব প্রদান করা হবে ইনশাল্লাহ। 3,832টি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড দিলে দেশে মূল্যস্ফীতি বাড়বে না, বরং দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে বলেও জানান প্রধানমন্ত্রী। আমরা মনে করি এই টাকাগুলো যখন মার্কেটে যাবে, যারা কৃষক কার্ড পাচ্ছেন সেই সকল কৃষক, যারা প্রান্তিক পর্যায়ে নারীরা যারা পাচ্ছেন টাকা, নিশ্চয়ই তারা সিঙ্গাপুর বা বিভিন্ন দেশে টাকা পাচার করবেন না, সেই টাকা লোকাল অর্থনীতিতে তারা খরচ করবেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 234 বিলিয়ন মার্কিন ডলার পাচার করা হয়েছিল জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই টাকা উদ্ধারে নানা পদক্ষেপ নিয়েছে বিএনপি সরকার। পাচারকৃত এই অর্থ একাধিক দেশে স্থানান্তরিত হয় অভিযোগ থাকায় তা উদ্ধারে সংশ্লিষ্ট দেশগুলোর সাথে মাননীয় স্পিকার এরই ভিতরে তথ্য বিনিময়, সম্পদ শনাক্তকরণ এবং পারস্পরিক আইন সহায়তা জোরদার করা হচ্ছে। আন্তঃসংস্থা টাস্কফোর্স কর্তৃক চিহ্নিত অগ্রাধিকারপ্রাপ্ত কেইসময় অনুসন্ধান এবং তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনের নেতৃত্বে এবং বাংলাদেশ পুলিশের সিআইডি, জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল এজেন্সিয়াল সেল, শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের সমন্বয়ে 11টি যৌথ অনুসন্ধান ও তদন্ত দল গঠন করা হয়েছে। জনগণই সকল ক্ষমতার উৎস, বিএনপি সরকার জনগণের কাছে দায়বদ্ধ, নির্বাচনে দেয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে বলেও সংসদে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি পঠিত বলিয়া জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। পাচার হওয়া অর্থ ফেরাতে 10টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির দ্বারপ্রান্তে কেন্দ্রীয় ব্যাংক, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। বুধবার মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব ও অর্থনীতির সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলা নিয়ে মত বিনিময় সভায় এই কথা বলেন তিনি।
মূলত রিজার্ভের অবস্থা ভালো, রিজনেবল অবস্থা আছে। আমাদের ইনফ্লেশন কিছুটা কন্ট্রোলে থাকলেও এটা খুব একটা কন্ট্রোলে আনতে পারিনি, তারপরে যথেষ্ট কন্ট্রোলে আছে এই সিচুয়েশনে। কিন্তু আমাদের এমপ্লয়মেন্ট ডিগ্রোথ হচ্ছে, আমাদের ইনভেস্টমেন্ট ডিগ্রোথ হচ্ছে। দর্শক, সংসদ থেকে ওয়াকআউটের পর সংসদ ভবনের মিডিয়া সেন্টারে ব্রিফ করছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আহ্বান জানিয়েছিলাম ধৈর্য ধরার জন্য, শান্ত থাকার জন্য, এবং বাংলাদেশকে ভালোবাসা এই নাগরিকগুলো যাতে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে ভূমিকা পালন করেন স্বপ্রণোদিত হয়ে আমরা আহ্বান জানিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ নতুন ইতিহাস সৃষ্টি করেছে। এরপরে বড় ধরনের কোনো ব্যত্যয় ঘটেনি। যা হয়েছে খুবই মিনিমাম। সেটাও আমরা যে সমর্থন করি তা না, কিন্তু আমাদের সমর্থনে কিছু আসে যায়। যারা করেছে তারা কেউ আমাদেরকে জিজ্ঞেস করে এগুলো করে, তবে এইগুলাকে সামাজিকভাবে কেউ প্রশ্রয় দেয় নাই, যার কারণে খুব দ্রুত সময় এগুলো বন্ধ হয়ে গেছে, খুব মিনিমাম। এরপরে আপনারা দেখেছেন এই সরকার দায়িত্ব নেওয়ার পরে 6টা কমিশন গঠন করেছিল সংস্কারের উদ্দেশ্যে। এই 6 কমিশন যথারীতি সরকারের কাছে তাদের রিপোর্ট পেশ করে নির্দিষ্ট সময়সীমার ভিতরে। দর্শক, আপনারা দেখছিলেন সংসদ থেকে ওয়াকআউটের পর ব্রিফ করছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি ছিলাম সেখানে। এর আগে জুলাই সনদ ও গণভোট পদ্ধতি পুনরায় প্রবর্তনের ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠেছে জাতীয় সংসদ। এই ইস্যুতে সরকারের অনড় অবস্থানের প্রতিবাদ জানিয়ে সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। আর জুলাই সনদ আদেশ বিষয়ে বিরোধী দলকে অবমূল্যায়ন ও মূল নোটিশ ধামাচাপা দেওয়ার অভিযোগ সংসদ সদস্যদের। জুলাই সনদ আদেশ বিষয়ে বিরোধী দলকে অবমূল্যায়ন ইস্যুতে জাতীয় সংসদে ওয়াকআউট করেছে বিরোধী দল। বুধবার বিকেলে সংসদ অধিবেশন চলাকালে এই ঘটনা ঘটে। আমরা প্রতিকার যে পেলাম না, এতে আমরা না, এটা দেশবাসীর তাদের রায়ের প্রতিফলন হলো না, মূল্যায়ন হলো না। আমরা বিরোধী দলে বসে এই অবমূল্যায়ন আমরা মেনে নিতে পারি না। এই জন্য তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়, গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে জনগণের সরাসরি মতামত গ্রহণের সুযোগ থাকা গণতন্ত্রের জন্য অপরিহার্য। তবে সরকারি দলের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান সাংবিধানিক কাঠামোতেই জনমতের প্রতিফলন ঘটার যথেষ্ট সুযোগ রয়েছে। যে বিষয়টি আইন প্রণয়নের মাধ্যমে নিষ্পত্তি হতে পারে, সেরকম কোনো বিষয় মুলতবি প্রস্তাবে আলোচনা করার বিধান নাই। সরকারের এই বক্তব্যে অসন্তোষ প্রকাশ করে বিরোধী দলীয় সদস্যরা এক পর্যায়ে স্পিকারের আহ্বানে সাড়া না দিয়ে তারা সম্মিলিতভাবে সংসদ কক্ষ ত্যাগ করেন। ত্রয়োদশ সংসদে শক্তিশালী বিরোধী দলের সরব উপস্থিতি টের পাওয়া যাচ্ছে প্রথম অধিবেশন থেকেই। প্রতিদিনই তর্ক বিতর্কে উত্তপ্ত হচ্ছে অধিবেশন কক্ষ। আমরা তো টাকা ছাপিয়ে দিচ্ছি না। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে সমন্বিত অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ। বুধবার প্রথম দিনেই রাজধানীর 8টি এলাকায় অভিযান চালানো হয়। আর সতর্ক করে দেয়া হয় দোকানি ও দখলদারদের। ডিএমপি বলছে, পরিস্থিতির উন্নতি না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ চিত্র দেখে বোঝার উপায় নেই, মিনিট 10 আগেই দোকানীদের বর্ধিত অংশে অভিযান চালিয়েছে ডিএমপি। মুহূর্তেই ফুটপাত দখল করে নেন রাজধানীর কাকলির এই দোকানীরা। রাজধানীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে সমন্বিত অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ। বুধবার সকাল 10টায় অভিযানে নামে ডিএমপি। কারওয়ান বাজার, মিরপুর 14, উত্তরার হাউস বিল্ডিং, কাকলী, মগবাজার, বকশীবাজার, আরামবাগ ও যাত্রাবাড়িতে অভিযান চালানো হয়। পুলিশ বলছে, আপাতত সতর্ক করা হচ্ছে, পরে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। যদি এগুলো আবার বসে, আমরা প্রয়োজনে আবার কালকেও আসতে পারি। আমাদের শুধু তথ্যটা জানতে হবে। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা তো অ্যাওয়ারনেস করেছি গত বেশ কয়েকদিন ধরে। এখন যদি এই অ্যাওয়ারনেসটা ওরা আজকে যারা আমাদেরকে এই অ্যাওয়ারনেসটাকে মানে সম্মান করে নাই, এদের জন্যই কিন্তু আজকে এই পানিশমেন্টের আওতায় নিয়ে আসা হয়েছে।
ডিএমপি ও সিটি কর্পোরেশনের সমন্বিত অভিযানে 50টি সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ পরিচালনা করা হবে। প্রথম দিনে বিভিন্ন জায়গায় জরিমানাও করা হয়েছে। আজকে শুরুতেই জেলে তাদেরকে পাঠাইনি আমরা। এখানে সিটি কর্পোরেশন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছেন, উনি তাদেরকে আর্থিকভাবে জরিমানা করেছেন। পরবর্তীতে আমরা একটা ফলো আপ থাকবে এই কার্যক্রমে, এবং পরবর্তীতে আমরা যদি আবারও দেখতে পাই তারা এই ধরনের কাজে লিপ্ত আছেন, সেক্ষেত্রে আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব। রবিবার পর্যন্ত চলবে এই কার্যক্রম। এই সময়ে অভিযান চালানো হবে রাজধানীর আরও 42টি সড়কে। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দাম না বাড়লেও সংকট কাটছে না জ্বালানির। রাজধানীতে বেশিরভাগ ফিলিং স্টেশনে আজও দীর্ঘ লাইনে থেকে নিতে হয়েছে জ্বালানির তেল। সংকটের নেপথ্যে সিন্ডিকেটের কারসাজিকে দুষছেন ভুক্তভোগীরা। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে এরই মধ্যে ফুয়েল কার্ড চালু করেছে সরকার। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা চলতে থাকায় বিকল্প উৎস খুঁজে সংকট নিরসনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তেলের জন্য রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে শেষ হচ্ছে না অপেক্ষা। বুধবার সকালে আসাদ গেটের সোনার বাংলা ফিলিং স্টেশনে দেখা গেছে যানবাহনের দীর্ঘ লাইন। কারো কারো অভিযোগ, ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরেও মিলছে না পর্যাপ্ত জ্বালানি। কেউ আবার বলছেন কৃত্রিম এই ভোগান্তির নেপথ্যে কাজ করছে অসাধু সিন্ডিকেট। সরকার বলছে তেল আছে, বাংলাদেশে তেল তারা আছে, এখন সিন্ডিকেট কারা করতেছে? ডিপো থেকে বা লোকাল বাজারে যারা করতেছে। সংকট তো এটা হলো সাধারণ পাবলিকেরা করতেছে, সিন্ডিকেট ব্যবসায়ীরা। সরকারের দোষ দেওয়া তো ভুল হবে। কালকে আসছি, আইয়া 3 ঘন্টা পরে চলে গেছি, তেল পাই নেই। তবে সংকটের মাঝেও তেলের দাম স্থিতিশীল রাখাই সরকারের সিদ্ধান্তে খুশি সাধারণ মানুষ। সমস্যার যদি বলতে যে 50 মিনিট দাঁড়ায় থেকে আমরা তেল পাচ্ছি, আর এর মধ্যে সরকারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি যে তেলের দামটা বৃদ্ধি করে নাই। যে পরিমাণ তেল বরাদ্দ আছে যাতে সবাই পায়, এই কারণে আমরা হুন্ডারে 500 টাকা করে দিচ্ছি প্রতি হুন্ডারে। আর গাড়িতে শুরু 1500, 2000, বড় মাইক্রো যারা 2500 টাকা। চলমান পরিস্থিতিতে জ্বালানি নিয়ে সুখবর দিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। জানান, কাজাকস্তান থেকে $76 প্রতি ব্যারেল ডিজেল কেনার প্রস্তাব দেওয়া হয়েছে। জ্বালানি তেল নিয়ে বিভিন্ন দেশে প্রস্তাব পাচ্ছে সরকার। আমরা তো বিভিন্ন প্রস্তাব পাচ্ছি, আমরা $76 প্রস্তাব পেয়েছি, সত্য কথা। এখন আমরা যদি সস্তায় পাই আমাদের তো কোনো অসুবিধা নেই। তো ফলে যদি কেউ সাপ্লাই দিতে পারে আমরা সেটা অ্যাকসেপ্ট করব। এটা প্রস্তাব পেলেই হবে না, সে প্রক্রিয়াগুলো শেষ করার পরে যতক্ষণ পর্যন্ত উনি সরবরাহ না করছে ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারবো না। মোর দেন 1 লাখ মেট্রিক টন, অ্যারাউন্ড 1 লাখ মেট্রিক। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা চলতে থাকায় বেশি দামে জ্বালানি কিনতে হচ্ছে বলে জানালেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকল্প উৎস খুঁজে সংকট নিরসনের চেষ্টা চলছে বলেও জানান তিনি। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ হচ্ছে এটাতে আরেকটা বড় সমস্যা, এখানে আমাদের অতিরিক্ত দামে আমাদের জ্বালানি কিনতে হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে এরই মধ্যে ফুয়েল কার্ড ব্যবস্থা চালু করেছে সরকার। জ্বালানি বিভাগের তথ্য মতে বর্তমান মজুদ থাকা 1,93,000 টন তেলে আগামী 2 সপ্তাহ পার করা সম্ভব। সাদমান রাফিদ, নিউজ 24, ঢাকা। চলতি মাসেই ফেনী ও ঝিনাইদহে আরও 2টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। সচিবালয়ে পানি সম্পদ ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক শেষে এই কথা বলেন তিনি। এ সময় পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, অতীতের মতো কোনো ক্রমে যেন রাজনৈতিকভাবে খাল নদী দখল না হয় তা তদারকি করতে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। মাসে আমরা আরো দুইটা খাল খননের কর্মসূচি হাতে নিচ্ছি, যেটি মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। একটি হলো ঝিনাইদহ জেলার শৈলকুপা, আরেকটি সম্ভবত ফেনীতে। অনেক জায়গায় কেউ দোকান, কেউ বাড়িঘর অনেক জায়গায় নির্মাণ করেছেন। এগুলোকে আমাদের অবমুক্ত করতে হবে এবং সেই জন্য আমরা কঠিন পদক্ষেপ হাতে নিয়েছি যেন সবকিছু সুন্দরভাবে আমরা সমাধান করতে পারি। এবারের ঈদযাত্রা থেকে শিক্ষা নিয়ে আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজাতে চান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তবে ঈদ উল ফিতরের চেয়ে ঈদ উল আজহার যাত্রা চ্যালেঞ্জিং বলেও মনে করেন তিনি। বলেন, উত্তরবঙ্গে নির্বিঘ্ন যাতায়াতে দ্বিতীয় যমুনা সেতুরও প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। সকালে রাজধানীর পূর্বাঞ্চলে সরকারের পূর্ব ঘোষিত 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় এই কর্মসূচির আওতায় নিজ মন্ত্রণালয়ে 35 লক্ষেরও বেশি বৃক্ষরোপণ করার ঘোষণা দেন তিনি। এছাড়া বৃক্ষরোপণ কর্মসূচিকে ব্যক্তি কর্মসূচিতে রূপান্তর করার আহ্বান জানান তিনি।
এবার ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। ইরানের সঙ্গে যুদ্ধের চরম মাশুল গুনছেন যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ। দেশটিতে প্রতি গ্যালন গ্যাসোলিনের দাম $4 ছাড়িয়েছে, যা গত 4 বছরে সর্বোচ্চ। জ্বালানির এই লাগামহীন ঊর্ধ্বগতিতে আক্ষরিক অর্থেই দিশেহারা মার্কিনিরা। আর এদিকে খরচ বাঁচাতে অনেকেই গাড়িতে পুরো ট্যাঙ্ক তেল ভরা বাদ দিয়েছেন। কেবল গন্তব্যে পৌঁছাতে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই কিনছেন তারা। আর এই চরম মূল্যস্ফীতি ক্ষমতাসীন ট্রাম্প প্রশাসনের মাথা ব্যথা আরও বাড়িয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির পাম্পগুলোতে গ্যাসোলিনের দাম এখন আকাশ ছোঁয়া। লাফিয়ে লাফিয়ে দাম বাড়ায় চরম বিপাকে পড়েছেন রাজধানীর গাড়ি চালকেরা। বাধ্য হয়ে নিজেদের দৈনন্দিন চলাফেরার অভ্যাস বদলে ফেলেছেন অনেকেই। খরচ সামলাতে চালকদের নিত্য নতুন কৌশল নিতে হচ্ছে। পুরো ট্যাঙ্ক ভর্তি করার বদলে শুধু কাছের কোনো সস্তা গ্যাস স্টেশন পর্যন্ত যাওয়ার জন্য সামান্য তেল কিনতে। আমি এখন $8 তেল ভরেছি, কারণ আমি শহরের অন্য প্রান্তে যাচ্ছি যেখানে তেলের দাম কিছুটা কম। একই দুর্দশা ফ্লোরিডার মায়ামিতেও। সেখানে সাধারণ মানুষের পাশাপাশি পথে বসার উপক্রম ক্ষুদ্র ব্যবসায়ীদের। বিশেষ করে ফুড ট্রাকের মতো ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা পড়েছেন সবচেয়ে কঠিন গ্যারাকলে। আমরা এর প্রভাবটা বেশ ভালোই টের পাচ্ছি। ক্রেতাদের জন্য খাবারের দাম বাড়াতে চাই না, তাই বাধ্য হয়ে জ্বালানির বাড়তি খরচটা এখন আমরা নিজেরাই টানছি। ইরান যুদ্ধ আর হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল সরাসরি ধাক্কা এসে লেগেছে মার্কিনীদের পকেটে। সামনেই মধ্যবর্তী নির্বাচন, তার আগে এমন চড়া মূল্যস্ফীতি বেশ কঠিন পরীক্ষাতেই ফেলে দিয়েছে ক্ষমতাসীন রিপাবলিকানদের। নিবির আমিন, নিউজ 24। হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশের 6টি জাহাজ পার হওয়ার অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল। বুধবার ঢাকায় ইরান দূতাবাসে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী। বলেন, হরমুজ প্রণালী দিয়ে আটকে থাকা 6টি বাংলাদেশি জাহাজ পারাপারের অনুমোদন দেওয়া হয়েছে। জাহাজগুলো নিরাপদে ফিরিয়ে আনতে উভয় পক্ষ কাজ করছে বলেও জানিয়েছেন তিনি। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ যুদ্ধ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিষয়ে সুস্পষ্ট নিন্দা জানায়নি। এই বিষয়ে আক্ষেপ জানিয়ে স্পষ্ট অবস্থান দাবি করেন তিনি। 6টা জাহাজের কথা আমাদেরকে জানানো হয়েছে, আমরা তেহরান এটা জানিয়েছি। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল সেটার অনুমোদন দিয়েছে। আমরা আমেরিকার সাথে আমাদের কোনো ধরনের আলোচনা হয় নাই। আমরা আমেরিকার এই 15 দফা প্রস্তাবের ব্যাপারে কোনো ধরনের উত্তর আমরা দিইনি। এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে।